আয়োজনটা করেই বেশ ভুল করেছি। অভিভাবকের বাড়িতে ছাদের উপরেই ফিস্টের আয়োজন করা হয়েছে। সবাই মিলে রান্না বান্না হই হুল্লো করতে ব্যস্ত। আমি অতনু, অতনু চৌধুরী। আমি আর আমার বন্ধু অভিরূপ আর বিমল, আমরা তিনজন মিলে একটা কোচিং সেন্টার করেছি। আমরা সেখানেই ছাত্রদেরকে পড়াই। আমরা তিন বন্ধু আর আমাদের কোচিংয়ের সমস্ত ছাত্রদেরকে নিয়ে এই ফিস্টের আয়োজন করা হয়েছে। এখন দেখছি শহর থেকে এত দূরে অভিভাবকের বাড়িতে ফিস্টের আয়োজনটা করেই ভুল করেছি। ছাত্রছাত্রীদের সবার বাড়ি এখানের আশেপাশেই, কিন্তু আমাকে একা অনেকটা যেতে হবে। কি অতনু, কাজকর্ম কিরকম চলছে? বাড়ির সবাই ভালো আছে তো? ইনি অভিরূপের বাবা। হ্যাঁ কাকু, বাড়ির সবাই ভালো আছে। আপনার শরীর কেমন আছে? ভালো ভালো। আচ্ছা, ভালো কথা। আজকে খাওয়া দাওয়া করে অভিরূপের কাছেই থেকে যাবে। এই রাতের বেলা এতটা রাস্তা আর একা বাড়ি যাওয়ার দরকার নেই। কাল সকালে যেও। আরে কাকু, না না, আমাকে যে বাড়ি যেতেই হবে। আমি যে বাড়িতে বলে এসেছি যে 11টার মধ্যেই বাড়ি পৌঁছে যাব, না হলে বাবা মা চিন্তা করবে। আর তাছাড়া বাবার শরীরটাও ভালো নয়, মাঝে মাঝে বুকে ভয়ানক ব্যথা করে, ডাক্তার ডাকতে হয়। যত রাত্রি হোক আমাকে যে বাড়ি যেতেই হবে। অতনু, এদিকে আয় তো একবার। হ্যাঁ, আসছি কাকু। আমি যাই দেখি কি হলো। আপনি চিন্তা করবেন না, আমি ঠিক বাড়ি চলে যেতে পারবো। স্যার, আসছি। একে একে ছাত্ররা সবাই বাড়ি চলে গেল। বাকি রইলাম আমি আর বিমল। কিরে বিমল, তুই দাঁড়িয়ে রইলি যে, বাড়ি যাবি না? আরে, এই তো বেরিয়ে যাব। তা অতনু, তুই আজকে অভিরূপদের বাড়িতেই থাকবি তো? না রে, আজ না, পরে একদিন থাকবো। কেন রে, এত রাতে তুই যাবি কিভাবে? ও, আমি ঠিক চলে যেতে পারবো, তোরা চিন্তা করিস না। আমি ঠিক বাড়ি পৌঁছে যাবো, আমার কিছু হবে না। কোনো রকমে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম শহরে এলাকা, কোনো না কোনো যানবাহন পেয়েই যাব, কিন্তু পথের ধারে নিস্তব্ধ ফুটপাত ছাড়া কিছুই চোখে পড়ছে না। আশেপাশে সেরকম কোনো দোকানপাটও চোখে পড়ছে না। নির্ঘাত সবাই মিলে এত জোর জবরদস্তি করলো তাই, না হলে রাতের বেলা কে বাড়ি ছেড়ে এত দূরে ফিস্ট করতে আসে? আকাশের অবস্থাও ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। চারিদিক থেকে কেবলমাত্র ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে। আমি হেঁটে হেঁটে কিছুটা পথ এগিয়ে চলেছি। হঠাৎ রাস্তার ধারে একটা প্রতীক্ষালয় দেখতে পেলাম, কিন্তু আশেপাশে কোনো জনপ্রাণী নেই। না, যাই গিয়ে ওই প্রতীক্ষালয়ের ভিতরেই বসি, যদি কোনো গাড়ি টাড়ি পাই। আমি ভিতরে ঢুকতে যাব, হঠাৎ দেখলাম ভিতরে একটা লোক বসে আছে। কি মশাই, গাড়ি খুঁজছেন বুঝি? কিন্তু এত রাতে তো কোনো গাড়ি পাবেন না। তা কোথায় যাবেন আপনি? একাই আসছেন বুঝি? লোকটা আমাকে কোনো কথা বলতে না দিয়ে একা একাই প্রশ্নের পর প্রশ্ন করে যেতে লাগলো। তা গাড়ি না পেলে যাবেন কিভাবে? এত রাতে থাকবেন কোথায়? লোকটা পাগল নাকি? পাগলই হবে নিশ্চয়ই। কি হলো, কথা বলছেন না কেন? আরে মশাই, আপনি আমাকে বলতে দিচ্ছেন কোথায়? একা একাই তো বকবক করে যাচ্ছেন। আমি বসন্তপুর যাব, কোনো গাড়ি পাওয়া যাবে কি? গাড়ি তো আর পাওয়া যাবে না, তবে আমার একটা রিক্সা আছে। আপনি যদি চান আমি আপনাকে পৌঁছে দিতে পারি। যাবেন আমার সাথে? লোকটার কথাবার্তা কেমন যেন অদ্ভুত ধরনের। আমার কাছে আর কোনো উপায় তো নেই। অগত্যা নিরুপায় হয়েই আমি লোকটার রিকশায় উঠে বসলাম। তা বাবু, কি করা হয়? আমি আমি একটা কোচিং সেন্টারে ছেলে মেয়েদেরকে পড়াই। ও আচ্ছা আচ্ছা, তা এইদিকে এত রাতে? আসলে এখানে আমার একটা বন্ধুর বাড়ি, সেখানেই আজকে আমাদের কোচিংয়ের একটা ফিস্ট ছিল।
রান্নাবান্না করতে গিয়েই দেরি হয়ে গেছে, তাই এত রাত হয়ে গেছে। ও আচ্ছা, বুঝলাম। এই রে, আকাশের যা অবস্থা, বৃষ্টি নামে মনে হচ্ছে। রাতের এই মনোমুগ্ধকর স্নিগ্ধ আবহাওয়াতে এই রিক্সার মৃদু ঝাঁকুনির মধ্যেও একটু ঘুমিয়ে পড়েছিলাম। একটা তীব্র ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে গেল। দেখলাম এখনো তীর বেগে এগিয়ে চলেছে রিক্সা। কতটা পথ এগালাম কে জানে। হঠাৎ একটা জিনিস আমি অনুভব করলাম, আমার ঠিক পাশেই কে যেন বসে রয়েছে। কেমন একটা গন্ধ নাকে এসে লাগছে, তীব্র ঝাঁঝালো গন্ধ। গত বছর যখন দাদু মারা গেল, তখন শ্মশানে মোড়া পোড়াতে গিয়ে এই গন্ধটাই পেয়েছিলাম। তাহলে এই গন্ধটা এখন পাচ্ছি কেন? আমি পাশের দিকে তাকিয়ে দেখলাম একজন আমার ঠিক পাশের সিটেই বসে রয়েছে। তার সমস্ত শরীর চাদর দিয়ে ঢাকা, চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। সেই তীব্র গন্ধটা ওনার কাছ থেকেই আসছে। কে এই লোকটা, আর কখনই বা রিক্সায় উঠলেন তিনি? তবে কি একটু আগেই যখন আমি ঘুমিয়ে পড়ছিলাম তখন তিনি রিক্সায় উঠেছেন? আমি লোকটার উদ্দেশ্যে কিছু একটা বলতে যাচ্ছি, এমন সময় বাবু উঠে পড়েছেন দেখছি। হ্যাঁ, ওই চোখটা একটু লেগে গিয়েছিল। তা বাড়ি পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? আর বেশিক্ষণ লাগবে না, কাছাকাছি চলে এসেছি। তা আপনি কি বসন্তপুর মোড়েই নেমে যাবেন, নাকি বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে? না না, মোড়ে নামবো না, একদম বাড়ির কাছেই নামবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার নাম কি? নাম হাড়ু। আচ্ছা হারু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বাবু, করুন না, এতে আর বলার কি আছে? তা তুমি এত রাতেও রিক্সা চালাও, ভয় করে না? ভয়? না বাবু, ভয় করি না। ভয় করলে কি আর পেট চলবে? পেটের দায়ে সব করতে হয়। তা তা তুমি প্রতিদিনই এত রাতে রিক্সা চালাও? যেদিন যেমন। আজকে তেমন ভাড়া হয়নি, তাই একটু রাত পর্যন্ত বসেছিলাম। দেখুন না, আপনাকে পেয়ে গেলাম। হ্যাঁ, ভাগ্যিস তুমি ছিলে, না হলে এত রাতে কিভাবে যে বাড়ি পৌঁছাতাম কে জানে। হ্যাঁ বাবু, আমি আপনাকে একদম ঠিকঠাক জায়গায় পৌঁছে দেব। আপনি একদম চিন্তা করবেন না। কিছুক্ষণ পার হয়ে গেল, রিক্সা সেই একই গতিতে ছুটে চলেছে। হাত ঘুরতে দেখলাম রাত 1:30 বাজে। এতক্ষণে তো বসন্তপুর এসে যাওয়ার কথা, তাহলে হারু কি পথ ভুল করল? এখনো তো মাটির রাস্তা ছেড়ে পাকার রাস্তাতে উঠলাম না। আমার পাশের সিটে বসা লোকটিও এখনো বসে রয়েছে। উনিও কি তবে বসন্তপুরে যাবেন? আমি সেই লোকটির উদ্দেশ্যে বললাম, আচ্ছা দাদা, কতদূর আসলাম বলুন তো? এই জায়গাটির নাম কি? আর আপনি কোথায় যাবেন? আপনিও কি বসন্তপুরই যাবেন? লোকটি নিরুত্তর। আমার প্রশ্নের কোনো জবাবই সে দিল না। লোকটি কি কানে শুনতে পায় না নাকি? আর এরকম অদ্ভুতভাবে বা চাদর গায়ে দিয়ে বসে আছেন কেন? আরো কিছুক্ষণ পার হয়ে গেল। ঘড়িতে 2:10 কি ব্যাপার, বসন্তপুর আসতে এত সময় লাগছে কেন? হারু আমাকে কোন পথে নিয়ে চলেছে? হারু কি আমাকে আদেও ঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে? এ কোন পথে চলেছে হারু? বসন্তপুর আসতে এত দেরি হচ্ছে কেন? তুমি রাস্তা ঠিক মতো জানো তো? এবার
হারু কোনো কথা বলল না। ব্রেক কষে রিক্সাটা দাঁড় করালো সে। রিক্সা থেকে নেমে বলল, বাবু, আপনি একটু বসুন, আমি একটু আসছি। বলে পেছনের দিকে ঘুরে সে হাঁটা শুরু করলো। এ কি, তুমি এই মাঝ রাস্তায় কোথায় চললে? বাবু, আপনি বসুন, আমি এক্ষুনি চলে আসবো। সে একটু দূরে গিয়ে রাস্তা থেকে মাঠে নেমে গেল। তাকে আর দেখা যাচ্ছে না। একটানা এতক্ষণ রিক্সায় বসে থাকার কারণে কোমর একদম ব্যথা হয়ে গেছে। তাই রিক্সা থেকে নেমে রাস্তায় হাঁটাচলা করতে লাগলাম। কিছুটা সময় পেরিয়ে গেল, আরও এখনো আসছে না কেন? এই ফাঁকা রাস্তায় আমাদেরকে রেখে কোথায় গেল লোকটা? আমি তার নাম ধরে ডাকতে লাগলাম, হারু, 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 কোথায় তুমি? হারু। কোনো উত্তর নেই। আশপাশ থেকে কয়েকটা কুকুরের গলার শব্দ ভেসে আসছে। এই ফাঁকা রাস্তার মধ্যে কি বিপদের মধ্যেই না পড়লাম। আমার মধ্যে একটা টেনশন কাজ করতে শুরু করেছে। কিন্তু আমার পাশে বসা লোকটির মধ্যে কোনো সাড়া শব্দ নেই। সে এখনো সেখানেই চুপ করে বসে রয়েছে। আমি কি করবো কিছুই ভেবে পাচ্ছি না। একসময় একটু সাহস করেই আস্তে আস্তে ওই দিকে এগিয়ে গেলাম। কিছুটা এগিয়ে যাওয়ার পরে কিচ্ছু দেখতে পেলাম না। ধীরে ধীরে আরো কিছুটা সামনে গেলাম। হঠাৎ লক্ষ্য করলাম ফাঁকা মাঠের মধ্যে কে যেন একটা শুয়ে আছে। কিছুটা কাছে গিয়ে দেখলাম এ তো হারু। তার গলার কাছ থেকেই গড়িয়ে পড়েছে রক্তরেখা। কে যেন তাকে গলা কেটে হত্যা করেছে। হারুর প্রাণহীন নিথর দেহটা পড়ে আছে মাটির উপরে। মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। হঠাৎ একটা শব্দ শুনে আমি চমকে উঠলাম। পাশের ঘন অন্ধকারে ঢাকা জমির মাঝখান থেকে কিছু একটা শব্দ হচ্ছে। শব্দের তীব্রতা ধীরে ধীরে বেড়ে উঠছে। বুঝতে পারলাম পাশের ক্ষেতের জমির ভিতর দিয়ে কিছু একটা আমার দিকে এগিয়ে আসছে। ভয়ে আমি রিক্সাকে উদ্দেশ্য করে দৌড় দিলাম। রিক্সার কাছে এসে দেখলাম চাদর গায়ে দেওয়া সেই লোকটি সেখানে নেই। কোথায় গেল লোকটা? আমি চারপাশ ভালো করে দেখলাম। কিন্তু কোথাও লোকটাকে দেখতে পেলাম না। হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এদিকে এগিয়ে আসছে। কুকুরগুলোকে দেখে আমি দ্রুত রিক্সার উপরে উঠে পড়লাম। কুকুরগুলো রিক্সার সামনে এসে কান্নার সুরে ডাকতে লাগলো। কি ব্যাপার? কুকুরগুলো ওইদিকে তাকিয়ে ওরকম ভাবে ডাকছে কেন? মনে হলো কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে। আমিও ওইদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এমন সময় খেয়াল করলাম ওইদিকে মাঠের মধ্য থেকে কেউ একজন রাস্তার উপর উঠেছে। আবজা অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম একটা মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখে আর পোশাকে লেগে রয়েছে তাজা রক্ত। চোখ দুটো যেন জ্বলজ্বল করছে। সে এক দৃষ্টিতে এইদিকে তাকিয়ে আছে। লোকটিকে দেখে কুকুরগুলো যে যেদিকে পারলো দৌড় দিল। আমি কি করবো কিছুই ভেবে উঠতে পারছিলাম না। ভাগ্যে যা থাকে থাকুক, সামনের দিকে দৌড় দিই।
আমি আর এদিক ওদিক না তাকিয়ে সামনে ছুটতে শুরু করলাম। দৌড়ে কিছু দূর আসার পর খেয়াল করলাম সামনে দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে। আমি দ্রুত তার কাছে গেলাম। কাছে গিয়ে দেখি এটি রিকশায় দেখা হওয়া সেই চাদর গায়ে দেওয়া লোকটি। তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম। ভাই ভাই আপনি হেঁটেই চলে আসলেন? আর আর ওইদিকে ওইদিকে কে যেন রিক্সাওয়ালা হারুকে হারুকে খুন করেছে। তাই নাকি? এই প্রথম আমি লোকটার গলার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আওয়াজটি আমি আগেও শুনেছি। মনের মধ্যে কেমন একটা খটকা লাগলো। তাই লোকটিকে বললাম, আপনি আপনি চাদর দিয়ে এভাবে মুখ ঢেকে রেখেছেন কেন? আপনি কি আপনার চেহারাটা একবার দেখাবেন? আমার কথা শেষ হওয়ার পরই লোকটি তার মুখ থেকে চাদরটা সরালেন। এ কিভাবে সম্ভব? একটু আগে মরে যাওয়া মানুষটি বেঁচে উঠল কিভাবে? আমার সামনে দাঁড়িয়ে রয়েছে রিক্সাওয়ালা হাড়ু। তার গলার কাটা অংশটা থেকে গড়িয়ে পড়ছে রক্ত। লোকটির চোখ নেই, শুধু চোখের গর্ত দুটো রয়েছে। তার শরীর থেকে আসা মাংস পচা দুর্গন্ধে আমার প্রাণ ওষ্ঠাগত, যেন সদ্য কবর থেকে উঠে আসা কোনো পচা গোলার লাশ আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। আমি যে ভয়ে চিৎকার করে উঠবো সেই শক্তিও নেই। এমন সময় মনে হলো আমার শরীর দুর্বল হয়ে আসছে, আমি মনে হয় জ্ঞান হারাবো। তারপর 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 সব কিছু অন্ধকার। জ্ঞান যখন ফিরল দেখলাম আমি আমার বন্ধু অভিরূপের বাড়িতে শুয়ে আছি। অভিরূপ বলল, কিরে ঠিক আছিস তুই? এই জন্যই তো আমি তোকে কালকে বারবার বলেছিলাম যে রাতটা থেকে যা, সকালে বাড়ি যাস। আর তুই ওই মাঠের রাস্তায় কি করতে গিয়েছিলিস? তুই তো অন্য দিক দিয়ে পাকা রাস্তা দিয়ে বাড়ি যাস। আরে ওই রিক্সাওয়ালা হাড়ুই তো আমাকে ওই রাস্তা দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছিল। কি? কোন রিক্সাওয়ালা হাড়ুর কথা বলছিস তুই? হারু নামে এক রিক্সাওয়ালা তো আজ থেকে 2 মাস আগে ওই মাটির রাস্তার পাশের মাঠের মাঝখানে খুন হয়েছিল। কে যেন তাকে গলা কেটে হত্যা করেছিল। কি?